নমস্কার দর্শক, যারা ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আর অভিনন্দন। দর্শক, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি যে একজন পরিপক্ক নেতা সেটা তার কাজের মাধ্যমেই তিনি প্রমাণ করে চলেছেন। শিল্প কারখানা স্থাপনের বিষয়ে তার পরিকল্পনা 100% পজিটিভ বলে মনে করছি। আমরা জানি শিল্প স্থাপনের প্রথম পদক্ষেপ হলো সহজে জমি পাওয়ার বিষয়টি। শুনতে পাচ্ছি জমির ব্যবস্থা করবে সরকার এবং সেটা উচিত মূল্যে। আমরা জানি শিল্প স্থাপনের জমির কথা উঠলেই বিগত সরকারগুলির নেতারা দালালি করবার জন্য উঠে পড়ে লেগে পড়ত। শিল্প স্থাপনে জমির দালালি করা প্রথম মাইনাস পয়েন্ট। এরপর কোনো রকমে জমি জুটে গেলে সরকারি কাগজপত্র জুটাতে অফিসারদের লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হতো। এটা দ্বিতীয় মাইনাস পয়েন্ট, মানে শিল্প স্থাপনের বাধা। এবার ঘুষ দিয়ে শিল্প করার পর কারখানায় কাঁচামাল যখন গাড়িতে করে কারখানায় আসবে তখন পুলিশ গাড়িতে কাগজপত্র ঠিক আছে কিনা সেটা চেক করতে গিয়ে হাজার হাজার টাকা ফাইন লাগায় এমইআই অফিসাররা আর পুলিশরা। এবারে কারখানায় প্রোডাকশন হওয়ার পর গাড়ি দিয়ে যখন বিক্রির জন্য ওই মালগুলি নিয়ে যাওয়া হয় তখন আবার পুলিশ ঝামেলা করে। গাড়ি রাস্তায় বের হলে ওদের অজুহাতের শেষ থাকে না। তার মধ্যে নো এন্ট্রি একটা কমন বিষয়, তার উপর অন্য কোনো জেলা বা অন্য রাজ্যের গাড়ি হলে তো কথাই নেই, ঘুষ নিয়েই ছাড়বে। এভাবে কোনো পোড়ারমুখ ব্যবসায়ী এই পোড়া পশ্চিমবাংলায় শিল্প করতে আসবে? কি মনে হয় আপনাদের? এরপর আবার নেতাদের মাসোহারা দিতে হবে। কেন ভাই, ওই ব্যবসাটা কি তোমার বাপের নাকি? মমতা খালা আর আমি বলি খাটাসনি, এই সমস্ত তোলাবাজদের তার এমপ্লয়ি বলে মনে করত, মানে বেসরকারি এমপ্লয়ি। একজন শিল্পপতি হিসাবে এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছি। এই সমস্ত কারণে বহু শিল্পপতি বাংলা ছেড়ে পালিয়েছেন। কিন্তু বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী যে সমস্ত পদক্ষেপ করছেন তা দেখে শুনে মনে হচ্ছে এই দুর্নীতিগুলো দূর হতে পারে বলছি, কারণ রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে সমস্ত পোকাগুলোতে মারতে হবে, না মারলে তো কিছু না কিছু হতেই থাকবে। আর এই পশ্চিমবাংলার আশার আলো এই জন্যই দেখতে পাচ্ছি, পোকাগুলো যদি মারতে পারে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই আমিও পশ্চিমবাংলার আর্থিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই, ছোট্ট ভূমিকা। কাউকে কর্মের রাস্তা দেখানো অনেক বড় পদক্ষেপ বলে মনে করি। দর্শক, আপনাদের মধ্যে যদি কেউ কৃষক হয়ে থাকেন তবে একটি প্রস্তাব আপনার জন্য। ধরুন আপনার কাছে এমন 5 বিঘা বা 10 বিঘা মানে জমি, মানে অনুর্বর জমি আর কি আছে, যেখানে আপনি ধান গম ডাল এই রকম কোনো কিছু চাষ করে লাভবান হতে পারছেন না। তবে আমি বলবো আপনি সেখানে এমন টক কুলের চাষ করুন। মানে টক কুলের কথা কেন বলছি, কারণ আমি ওটা কিনি, ঠিক আছে, তেঁতুল কিনি, আমার ফুড প্রোডাকশানে দরকার পড়ে, সেজন্য আমি আমারটা দিয়েই বলবো। ওই কুল গাছে কিন্তু আবার লাক্ষা চাষও হয়। বিঘাপতি জমিতে আপনি 100 থেকে 120টি কুল গাছ লাগাতে পারবেন। 4টি কুল গাছের মাঝখানে যেখানে রোদ পড়ে সেখানে একটি করে লেবু গাছ অথবা
একটি করে সুপারি গাছ লাগিয়ে দিন। এরপর মোটামুটি 4 বছর একটু দেখাশোনা করতে হবে। তারপরে আপনি ওই বাগিচা থেকে পাবেন সুপারি, পাবেন লেবু, পাবেন টক কুল, সবই কিন্তু বিক্রি হয়। সুপারির ভালো মার্কেট আছে, লেবুর মার্কেটও আছে, আর টক কুল আমাকে আপনি যত দিতে পারেন, অসুবিধা নেই। 10 বিঘা জমিতে যদি আপনি করেন, কত আর দিবেন? আমার পক্ষে কোনো ব্যাপার না, আমি নিয়ে নিব সবগুলোই। বাজার তবে এটা কাঁচা মানে পাকা কুলটা গাছ থেকে নামিয়ে চাতালে রেখে শুকাতে হবে। শুকনা করার পরে নিব, তার আগে নিব না। কুল গাছে লাক্ষার চাষ হয়, সেটা যদি আপনি জানেন তবে লাক্ষার থেকেও টাকা পেতে পারেন। কেজি প্রতি মোটামুটি 400 টাকা পাওয়া যায়। আর লাক্ষা আপনার বার্নিশ আছে না, কাঠের উপরে যে বার্নিশ করা হয়, সেই বার্নিশ, গালা আর চুড়ি, হাতের চুড়ি, এগুলো কিন্তু তৈরি করা হয়। আর ইলেকট্রিকের যে সরঞ্জাম আছে তার মধ্যেও গালা ব্যবহার করা হয়, মানে এই যে ওটা তো কাঁচামাল, লাক্ষাটা ওটা দিয়েই তৈরি করা হয়। আর লেবুর কীরকম দাম থাকে মার্কেটে সেটা তো আপনারা কৃষক যারা তারা জানেন, মোটামুটি যারা বিক্রি করেন। প্রত্যেক গাছ থেকে পাকা কুল নামিয়ে শুকিয়ে বিক্রি করতে হবে আমাদের কাছে। একটি গাছ থেকে মোটামুটি 500 টাকা শুকনো কুল আপনি বেচতে পারবেনই, মানে কমপক্ষে, বেশিও হতে পারে। তার মানে 1 বিঘা জমি থেকে বছরে প্রায় 60 থেকে 70 হাজার টাকা শুকনো কুল আপনি বিক্রি করতে পারবেন। 1 বিঘা জমিতে, 10 বিঘা জমিতে তো আপনি 7 লাখ টাকা বিক্রি করে ফেলতে পারবেন। কুল গাছে পরে সার দিতে হয় নাকি? দিতে হয় না। তেমন কোনো মেডিসিন ছড়াতে হয় নাকি? করতে হয় না। কুল শুকাতে একটা আপনার চাতাল লাগবেই, সুপারি যেরকম শুকায়। ওই চাতালে আপনি মোটামুটি 2 মাস ধরেন শুকালেন, আমরা বলে দেবো কী করে করতে হবে। এইবার 10 মাস কিন্তু চাতালটা খালি থাকবে, সেখানে আপনি লাউ, কুমড়া, পুঁই, বরবটি, সিম এই সমস্ত ধরনের জিনিস চাষ করতে পারবেন। তার মানে ওই জায়গাটা আপনার কাজে লেগে যাবে, ঠিক আছে? আর কুল, সুপারি, লেবু গাছ একবার যদি গজিয়ে গেল, দীর্ঘদিন তার থেকে ফল পাবেন, পেতেই থাকবেন। এগুলো নিজেরাই দেখভাল করা যায়, কোনো লোক হাজিরা দিয়ে রাখতে হবে না। এই সব মাল বিক্রি করার জন্য অন্য কারো কাছে আপনাকে যেতে হবে না। আপনার সমস্ত ফসল আমরাই কিনে নেব, মানে কুলের কথা বলছি। এটা একটা বিজ্ঞান ভিত্তিক চাষের ভাবনা। আমি অনুরোধ করব 2-4 জন কৃষক উপযুক্ত অনুর্বর জমি থাকলে এগিয়ে আসতে পারেন। আমি নিজে ট্রেনিং দেব, প্রয়োজনে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাহায্য নেব। দর্শক, আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে অনেকে কাজ না জেনেই অন্য কারোকে ফলো করে একটা ব্যবসা করে ফেলতে চায়। যেমন ধরুন, আমার কোম্পানিটা হচ্ছে আচারের কোম্পানি। হুট করে কারো মনে হলো যে আমিও আচারের ব্যবসা করব, অথচ সে কাজটাই জানে না। আর সব ব্যবসাতেই সিক্রেসি আছে, আমারও আছে। তা আমি তো কাউকে কাজটা শেখাবো না, ঠিক কী পদ্ধতিতে আমি কাজটা করি, ঠিক আছে, সেটা কিন্তু শেখাবো না। তবুও অনেকটা ফলো করি, আমাকে দেখে দেখে কেউ ব্যবসা করে, চেষ্টা করে। এমনও লোক দেখছি চেষ্টা করার পরে একেবারে কয়েক লক্ষ টাকা খতম, কাজটা করতে পারেনি। তাই বলছি, আমরা কোন কুল দিয়ে কাজটা হবে সেই জাতের কুলটা আমরা চিনি। সব কুল দিয়ে আচার হয় না, সেটা জানতে হয়, চিনতে হয়। তাই বলছি, যদি এই মানে কুল চাষের ব্যাপারটাতে আপনারা আগান, তাহলে পরে বিচনটা কিন্তু আমাদের থেকে নেবেন, আমি বিচনটা দিব। আর মানে চাষটা করুন, তাহলে দেখবেন অবশ্যই লাভ হবে, ঠিক আছে? নমস্কার দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাঙালির মাথায় সুবুদ্ধির উদয় হোক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি।